বটের পাতাটা বড় বড় আর অশ্বত্থের পাতাটা সরু, একটা শীষ থাকে এরকম লম্বা। এখন এই দুটা কম্বিনেশন দেখবে যেখানে একসঙ্গে দুটা, সেই জায়গাটা মানে ওরা বেশি স্যাক্রেড মনে করে, পবিত্র শুদ্ধ। সেই জন্যে দেখবে এই জায়গায় এই যে বট আর অশ্বত্থ কম্বিনেশন হয়ে গেছে। এটাকে বলছো বটঠাকুর ফ্রিক অফ নেচার। এটা ফ্রিক অফ নেচার। হ্যাঁ, অশ্বত্থের সঙ্গে বট মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই এই জায়গাটার মাহাত্ম্যটা বেশি, মানে লোকেরা এটাকে মাহাত্ম্য বেশি। তার কারণ দুটা শক্তি যখন এক জায়গায় মিট করে তখন তার পোটেন্সি বেড়ে যায়। এখন মানুষের মধ্যে পোটেন্সির একটা খেলা, সেই পোটেন্সি গ্রেটার পোটেন্সির থেকে সে ওটাকে চার্জ করে নেয় নিজেকে। সেই জন্য পুজোটা যেটা আবিষ্কার হয়েছিল সেটা কিছুই না, গ্রেটার পার্টটাকে অ্যাবজর্ব করে নেওয়া, পূর্ণতার মধ্যে নিজেকে জাগিয়ে রাখা। তুমি তো একটা নতুন ডেফিনেশন দিলে পূজার। হ্যাঁ, পূজা মানে হলো যে গ্রেটার পোটেন্সি, গ্রেটার পাওয়ারটাকে একটা স্মলার পাওয়ার অ্যাবজর্ব করার যে প্রসেসটা, সেটা হলো পূজা। হ্যাঁ, এটা দেখো অনেকগুলো ডাইমেনশন আছে, কারণ বোধ সত্তাটা হচ্ছে সর্বব্যাপী, অখণ্ড, তার সব দিকেই চোখ নাক কান। এই জন্য বলে যে বোধেরকে অবলম্বন করিতে ইন্দ্রিয়গুলো সচেষ্ট হয়। এখন বোধটা সব জায়গায় অল পারভেডিং, ওর কখনো কোনো জায়গায় অ্যাবসেন্স নাই, কিন্তু তার যে সাবঅর্ডিনেট ফাংশনগুলি সেগুলো কতগুলো কন্ডিশনের মধ্যে দিয়ে হয়। সেই কন্ডিশনের মধ্যে হতে গেলে ইন্দ্রিয় দরকার হয়। তো ইন্দ্রিয়গুলি এক একটা এক এক রকম কাজ করছে, তার মধ্যে বোধেরই ফাংশন হচ্ছে স্পেসিফিক। তাতে আমাদের আউটার নেচারের ব্যালেন্সটাকে রাখার জন্যে, বাহ বস 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 बैठ जा बैठ जा बैठ जा। अरे भाई सुन लो भाई, तुम भी सुन लो, सुन लो भाई सुन लो। बस बस ও আসবেই, খবর পেয়ে গেছে। বস বসো বসো, बैठ जाओ। দেখো কি সৃষ্টি। কি হল? ও শুনতে পেরেছে। বসো বসো, बैठ बैठ बैठ, चलो चलो বসো 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 বসো। দেখো তোমাদের সাথী হয়ে গেল। কিন্তু যদি বলো কেন, আমি কিন্তু তাহলে এই পাঁচ সৃষ্টির বলতে যাব। তোমাদের সঙ্গে কিন্তু রিলেশন ছিল, সাম অর আদার্স। সেই কারণগুলো বলতে গেলে লম্বা কাহিনী হবে। ও কিন্তু আরেকটা ফর্মে চলে গেছে, কিন্তু রিলেশনটা ঠিক রয়ে গেছে। দেখো কোথায় আমরা ছিলাম আর কোথায় ও ছিল, ঠিক দেখো সময় মতো এসে গেছে, মিট করেছে। এখন এই যে বলতে পারো কোইন্সিডেন্ট না, ইট ইজ ন্যাচারাল। আমরা জানি না বলে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে কোইন্সিডেন্ট বলি, যারা জানে বলে দেখো এ আগে। হ্যাঁ বড়ঠাকুর, যেরকম তুমি ওই ঘটনাটা বলেছিলে যে যে একজন মহাপুরুষ তার জীবৎকালে যা করলো, তার পরের জীবনে, হ্যাঁ সেটা তো শুনেছো তোমরা, যে গরুর ঘটনাও বাবা ঠাকুর বলেছে। সেখানে গরুর সবসময় চোখে জল বেরোতো, চোখে আরতি যখন আরম্ভ হতো তখন। শোনো, এই যে লাইভ দেখছো, বসে যা, বাস বসে গেল। শোন, চুপচাপ করে বসে শুনবি, গল্প করিস না। এই আমরা এক একটা করে ফর্মের মধ্যে দিয়ে চলছি, প্রত্যেকেই একটা করে ফর্মের মধ্যে দিয়ে লাইফের ফাংশন হচ্ছে, কিন্তু লাইফটা হচ্ছে রিয়েল সাবস্টেন্স, ফর্মটা হচ্ছে সাবঅর্ডিনেট। ফর্মটা চেঞ্জ হচ্ছে, কিন্তু লাইফ এনার্জিটা চেঞ্জ হচ্ছে না, ওর ফর্মটা চেঞ্জ করছে। আমাদেরও তাই। আমরা যে কত ছোটোবেলা দেখে দেখো, যদি কিনা একটা সৃষ্টি দেহটা ধারণের একটা ঠিক আদি মুহূর্ত ধরো কনসেপশন, একটা মেল এনার্জি ফিমেল এনার্জির কনসেপশন যে মুহূর্ত একটু হলো, এটা সৃষ্টির কিন্তু একটা সায়েন্স, বিজ্ঞান। তখন কিন্তু অব্যক্ত রয়েছে, আনম্যানিফেস্টেড। সেটা কীভাবে ম্যানিফেস্টেড হবে, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে। স্পার্ম অ্যান্ড জার্মের কম্বিনেশন দিয়ে কীভাবে দেহে শরীরের ভিতরে মাদার্স উমের মধ্যে এই আমাদের বডিটা তৈরি হচ্ছে। প্রত্যেক সৃষ্টির প্রত্যেক অ্যানিম্যালের মধ্যে কিন্তু একটা উম্ব আছে। সেইখানে এই স্পার্ম আর জার্মের কম্বিনেশন দিয়ে, মানে দুটা শক্তি ঠিক একটা পার্টিকুলার স্টেজে দুটো একসঙ্গে মিট করে তারপরে দুটো একত্র হয়ে যে ইউনিফাইড হয়ে গেল, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই ইউনিফর্ম হয়ে গিয়ে আস্তে 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 বডি ফর্ম করছে। আমরা মেডিকেল সায়েন্সে পাচ্ছি যে কনসেপশনের পরে একটা জেলি ফিশের মতো একটা সাবস্ট্যান্স সেখানে
এই স্টার্ট করলো, সেটা আস্তে আস্তে ডেভেলপ করছে, আস্তে আস্তে লিম্ব তৈরি হচ্ছে। এই একটা একটা করে আমাদের লিম্ব তৈরি হচ্ছে, লিম্বের মধ্যে তার ইনার ফাংশন সৃষ্টি হচ্ছে একটা ভেরি মেকানিক্যাল ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে। আস্তে 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 তার মধ্যে প্রাণের সঞ্চার হচ্ছে, দেখো দেখলে প্রাণের সঞ্চার হচ্ছে। আর সেই প্রাণটা যখন কিনা ঠিক সেট হয়ে গেল, তখনই কিন্তু ওর 10 মাস 9 মাস 10 মাস পূর্ণ হলো। তার আগে যদি কিনা হয় তাহলে কিন্তু প্রিমেচিউরড হয়ে গেল, তার সবগুলো অর্গান কিন্তু। সেই জন্যে ওই 7 মাসের 8 মাসের যারা, তাদের কিছু ডেফিসিয়েন্সি থাকে, লাইফে বেশি দিন তারা বাঁচে না, অল্প কিছুদিন পরে দেহটা নষ্ট হয়ে যায়। এই যে দেহের মধ্যে ফাংশন করছে, এটার সঙ্গে পাস্টের, প্রেজেন্টের, ফিউচারে তিনটারই কিন্তু সম্বন্ধ থাকে। এখন পাস্টের জিনিসটা আমরা বুঝি কী দিয়ে, না আমাদের কতগুলো হ্যাবিট আপনার থেকে ন্যাচারাল ওয়েতে আসে। তার মানে অতীতে যেটা করা হয়েছে সেটারই একটা কন্টিনিউশন আসে। এটাই আমাদের যার যেরকম স্বভাব, এইটা প্রেজেন্ট টাইমেতে এসে নতুন করে সেটা আবার শেপ নেয়, আবার ফিউচারে সেটা সে অনুযায়ী সেটা আসে। কিন্তু পাস্টের লিঙ্কটা থেকে যায়, পাস্টের যে সম্বন্ধটা সেটা থেকে যায়। সেই জন্য যারা এটা জানে বোঝে তারা ঠিক ও দেখে চিনে নিতে পারে। এখন এই যে কারণে বডিটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে সবারই আমাদের বডি কিছু না কিছু ডিমেরিটস আমাদের থাকে, তার ফলে সেই ডিমেরিটস অনুযায়ী আমাদের বডি তৈরি হয়। খালি যে এইরকম বডি না, কুকুর হতে পারে, অ্যানিমাল, যে কোনো অ্যানিমাল হতে পারে, বার্ডস হতে পারে, প্ল্যান্টস লাইফে চলে যেতে পারি, আবার ব্যাক টু প্ল্যান্টস লাইফ, আবার সেখান থেকে এভলিউশন বিবর্তন হতে থাকে। এইরকম 84 লক্ষ বার্থ, মানে ফ্রম দি ভেরি অরিজিন থেকে একেবারে এন্ড পর্যন্ত আমাদের এই 84 লক্ষ অ্যাভারেজ। মানে দি ফার্স্ট স্টেট অফ ম্যানিফেস্টেশন বা ঠাকুর এই পাথর মাটি এই স্টেট কি একেবারে এইটা ইনভলিউশন বলছে এটাকে। ইনভলিউশনটা হচ্ছে কি, সেই অখণ্ডের মধ্যে প্রথম এই সে কি হলো, তার ভিতরে ভাইব্রেশন সৃষ্টি হলো, সাইলেন্স, অল সাইলেন্সের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হলো। ভাইব্রেশন সৃষ্টি হয়ে সে ভাইব্রেশনটা আস্তে 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 বাড়তে আরম্ভ করলো। যেমন একটা লেকের মধ্যে জলটা কাম একেবারে সিরিন, তার মধ্যে অল্প একটু হাওয়া বইছে ঝির করে, একটুখানি জলটা সরছে নড়ছে, তারপরে একটু বাড়ছে রিপলিং, তারপরে আস্তে আস্তে রিপলিংটা আস্তে আস্তে ছোটো ছোটো ওয়েভ, বড় ওয়েভ, সমুদ্রের মধ্যে দেখা একটু বড় বড় রোলিং হয়ে আসছে, এগুলো ডেভেলপ আবার কমে যাচ্ছে, দুইটা একসঙ্গে বাড়ি খেয়ে পড়ে আবার সেই ওয়াটার সাবস্টেন্স চলে আসছে। সৃষ্টির মধ্যে এই অ্যাপিয়ারেন্স আর ডিসঅ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। কিন্তু এইটা দেখে আমরা কি বুঝতে পারি, সৃষ্টির মধ্যে উত্থান পতন এটা থাকবেই, ইট ইজ দি ফাংশন অফ লাইফ। লাইফ মানে তার ভিতরে একটা গতি থাকবে, চেতনার অংশ থাকবে। আর জড় মানে যেখানে চৈতন্যটা ঘুমিয়ে আছে, রেস্টে আছে, বা কোনো গতি নেই, মুভমেন্ট নেই, ইনঅ্যাক্টিভ স্টেজে আছে। পাথরের মধ্যে লাইফ রয়ে গেছে ইনঅ্যাক্টিভ হবে। এই পাথরের মধ্যে যে লাইফ আবার কীরকম বাড়ছে দেখো, এর মধ্যে জল বৃষ্টির ফলে কি হবে, এর মধ্যে শ্যাওলা পড়বে, মসি হয়ে যাবে। মসি হওয়ার পরে আস্তে আস্তে শ্যাওলার মধ্যেই ভেরিয়েশন হতে আরম্ভ করবে। এই যে প্ল্যান্ট লাইফ কীভাবে সৃষ্টি হয়েছে, পাহাড়ের গায়ে দেখবে জল পড়ে 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 পাহাড়ের গায়ে একটা ভেলভেটের মতো শ্যাওলা, সেই শ্যাওলার মধ্যে থেকে নানান রকম ভেরিয়েশনের প্ল্যান্টস তৈরি হচ্ছে সেখানে। তার ফুল এক একটার একরকম, কিন্তু গ্রাউন্ডটা এক ছিল, একটা লেভেলে, একটা ঠিক ভেলভেটের গ্রাউন্ডের মতো, তারপরে ডিফারেন্ট শেপ দিচ্ছে। তার মানে লাইফের বহুমুখী টেন্ডেন্সি থাকে, সেই টেন্ডেন্সিতে মুভমেন্টস তাকে দেয়। সেই জন্য দেখো এই যে বটগাছটা, এরও একটা অরিজিনাল স্টেজে কিন্তু সেই মসি স্টেজের থেকে এও এসছে, একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছে। আবার অন্য অন্য যে সমস্ত বড়ো বড়ো গাছ, তারা আরেকটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছে। এইভাবে প্রত্যেকের মধ্যে একটা পার্থক্য, বিশেষত্ব এসে পড়ে। এইটি হচ্ছে ভেরিয়েশন। এই ভেরিয়েশনটা সৃষ্টি করছে ওই রজশক্তি, অর্থাৎ যেটাকে আমরা রাজসিক পাওয়ার বলি, ওই প্রজেকশন দিচ্ছে, ওই ভেরিয়েশন সৃষ্টি করছে। আর তমগুণ সেটাকে ধরে রাখছে, ধারণ করে রাখছে, ওটা আধারের কাজ করছে। তাহলে এই যে পাথরকে ধরে রাখছে, পাথরের ভিতরে তমগুণের ফাংশন ম্যাক্সিমাম। তারপরে আস্তে আস্তে হার্ড জিনিসের মধ্যে তার ফাংশন সেইভাবে একটু একটু বাড়ছে। লাইফের মধ্যে এই বডিটা হচ্ছে তমগুণের, বডি ধারণ করে রেখেছে। একটা যেমন একটা সুন্দর জিনিসকে রাখার জন্য আমরা একটা আধার চাই, ভিকল আধার, তো পাত্র, তো দেহটা হচ্ছে একটা পাত্র, এই আধার, এর মধ্যে চৈতন্য
ভরা আছে, যতটুকু চৈতন্যের মধ্যে আছে সে কাজ করছে। এবং চৈতন্যের স্বভাব হচ্ছে সবসময় ছড়িয়ে পড়া, প্রকাশ হয়ে পড়া। আর তমগুণের কাজ হচ্ছে সবসময় এটাকে ঢেকে রাখা, রজগুণ এটাকে খালি নিয়ে ভেরিয়েশন সৃষ্টি করছে, মুভমেন্ট। এই তিনটা শক্তি একত্র সবসময় থাকে, কোনটা বেশি কোনটা কম এইভাবে ফাংশন করে, কিন্তু কেউ সেপারেট হয়ে যেতে পারে না। কিন্তু এই তিনটা হচ্ছে শক্তির ইনগ্রিডিয়েন্টস, এই তিনটা মিলিয়ে কিন্তু শক্তির রূপ। বড় এখানে একটা প্রশ্ন ছিল, তুমি বললে যে তমগুণ হচ্ছে যেটা ধারণ করে রাখছে, তার মানে ধারণ করার আলটিমেটলি ধরিত্রী হচ্ছে ধর্ম, সেই ধর্মেরই একটা পার্ট হয়ে গেল তমগুণ, আর একটা পার্ট হয়ে গেল রজগুণ, আর একটা পার্ট হয়ে গেল সত্যগুণ। এটা তো শক্তির খেলা যখন স্টার্ট হচ্ছে, শক্তি যখন সাইলেন্টে থাকে মানে নিষ্ক্রিয় থাকছে, তখন সবটাই ঘুমিয়ে থাকে, তার মানে সেখানে কোনো মুভমেন্ট নাই, রজগুণ আর সত্যগুণ নাই, শুধু তমগুণটা, শুধু তম। এখন তমর মধ্যে যখনই সত্য হচ্ছে সব জিনিসকে প্রকাশ করে, রজ হচ্ছে সব জিনিসকে বৈচিত্র্যরূপে ভেরিয়েশন সৃষ্টি করে, অ্যাক্টিভিটিস, অ্যাকশন। সত্যটা হচ্ছে লাইট, ফোকাস করছে, আর তমটা হচ্ছে সব কিছুকে ধরে রাখছে, তম রজকেও ধরে রাখছে, সত্যকেও ধরে রাখছে, নিজেকে তো ধরে রাখছি। কাজেই প্রত্যেক সৃষ্টির মধ্যেই তিনটা আমরা পার্ট পাই। যে কোনো সৃষ্টি, যে কোনো জিনিসের মধ্যে যাও, লাইফের মধ্যে যাও, প্ল্যান্ট লাইফে যাও, অ্যানিম্যাল লাইফে যাও, বা যে কোনো পাথরের মধ্যেও আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে খুব হার্ড পাথর, একটা মিডিয়াম, আর একটা হচ্ছে সফট পাথর। এই তিনটা কোয়ালিটি থাকবে প্রপোর্শনেটলি কম বেশি। এখন সৃষ্টির মধ্যেই তিনের ভেরিয়েশন একত্র করে নিয়ে অনন্ত অনন্ত ভেরিয়েশন সৃষ্টি হয়ে গেছে। কিন্তু সবটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড চাই। আমি একটা ছবি আঁকতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড চাই, কীরকম একটা কাগজই হোক, ক্যানভাসই হোক, বা একটা দেওয়ালই হোক, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা স্কেচ প্রথমে আসলো, এই সৃষ্টির মধ্যে প্রথমে তার একটা আইডিয়া মাথায় খেললো। হ্যাঁ, আমি বউ হয়ে দেখবো কীরকম, নিজেকে দেখার ইচ্ছে হলো, ছিল সাইন্সের মধ্যে একেবারে অ্যাবজর্ব হয়ে। এই হচ্ছে চৈতন্যের আদি ইতিহাস। বোধের ঘরের থেকে ভাবের ঘরে আসলো, এই ভাবযুক্ত হয়ে ভেরিয়েশন সৃষ্টি হলো, তার মধ্যে ভাবের থেকে আবার নামে নেমে আসলো, হ্যাঁ, সাউন্ডে আরও সাউন্ড তৈরি হলো, শাটল সাউন্ডের থেকে আস্তে আস্তে গ্রস সাউন্ড, ভেরিয়েশন সাউন্ডের থেকে তারপরে আসলো ফর্মে, রূপে। ফর্মটা হচ্ছে আউটার, সাউন্ডটা হচ্ছে ইনার, আর ভাবটা হচ্ছে সেন্ট্রাল, আর বোধটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে অল পারভেডিং। কাজে বোধ সবটার সঙ্গে যুক্ত আছে। আমরা বাইরের থেকে যেইভাবে দেখছি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সে, কিন্তু অ্যাপিয়ারেন্সের গভীরে যখন আমরা অনুভব করি তখন দেখি যে অ্যাপিয়ারেন্সটা সরে গেছে, বোধটা আছে। আমাদের এই লাইফের মধ্যে এই জিনিসটা আস্তে আস্তে ম্যানিফেস্টেড হতে 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 হিউম্যান লাইফের মধ্যে এটার ম্যাক্সিমাম ম্যানিফেস্টেশন স্কোপ আছে। সেই জন্যে মানুষ হচ্ছে সৃষ্টির মধ্যে, জীবজগতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের উপরে, মানুষেরই আরেকটা ক্লাস হচ্ছে দেবতা, সেও কিন্তু মানুষ। আর দেবতার একটা ক্লাস আরও হায়ার হচ্ছে ঈশ্বর, এটা হচ্ছে পার্সনিফিকেশন। কিন্তু পার্সনিফিকেশনের আগে কী ছিল? ইম্পার্সোনাল ছিল। এই প্রসেসের মধ্যে, বিজ্ঞানের মধ্যে দিয়ে এই যে সেই অব্যক্ত ব্যক্ত হয়ে আসলো বিজ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানের আবার বিজ্ঞানে আসলো সে ইনার আভাস, এটা রিফ্লেক্টেড পার্ট, এখান থেকে একটা গ্রসে আউটারে চলে আসলো। কিন্তু সবটার মধ্যে একটা হারমোনি আছে, কেননা সপ্তগুণ হারমোনি এটাকে বজায় করে। সপ্তগুণ সবসময় লাইট, হারমোনি এবং কনকর্ডেন্স, যে ভাবটা, ব্যালেন্স, ইউনিফর্মিটি। হ্যাঁ, আর রজগুণটা সবসময় কিন্তু ওটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, খালি ম্যানিফোল্ড করার চেষ্টা করে, ওটাকে ডিভাইডেড করে, ওটাকে প্রজেকশন দিয়ে ভিন্ন 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 করছে। আর তমগুণ সব কিছুকে ধরে রাখবার চেষ্টা করছে। তমগুণকে আমরা খারাপ বলি, জানি না বলে, কিন্তু তমগুণ ছাড়া তো আমাদের শরীর টিকবে না। কাজে আহারের মধ্যে আবার তিনটা জিনিস পার্ট আছে, একটা সাত্ত্বিক পার্ট, একটা রাজসিক পার্ট, একটা তামসিক পার্ট। আমরা কর্ম করছি, কর্মের মধ্যে তিনটা পার্ট আছে। কাজেই এই তিনের মধ্যে সমস্ত সৃষ্টি, সব কিছু রহস্য রয়েছে। এইটা ফর্মুলা অফ 3 দিয়ে ধরা পড়ে। কিন্তু ফর্মুলা অফ 3 মানে supervised by or witnessed by background consciousness. কনসাসনেসকে বাদ দিয়ে কিন্তু রজও নাই, তমও নাই, সত্যও নাই। কিন্তু এই কনসাসনেস জিনিসটা কী? বলে বোধটা শুধু বোধ দিয়ে তুমি অনুভব করতে পারো, ওর কোনো সাবস্টিটিউট নাই। গুণের কিন্তু ভেরিয়েশন আছে, বোধের ভেরিয়েশন নেই। বোধের ভেরিয়েশনটা গুণ দিয়ে, ভাব দিয়ে আমরা দেখি। প্রথম ভাবযুক্ত হলো, সেই জন্য
ধরো ছোট্ট এক্সাম্পল, তোমার টাকা আছে, অনেক জমি জমা আছে, হঠাৎ মাথায় এলো আচ্ছা ওই জায়গায় জমিটার মধ্যে আমি যদি একটা কিছু সৃষ্টি করি কীরকম হয়, এরকম একটা প্ল্যান, হঠাৎ আইডিয়া মাথায় আসলো, কাজী আইডিয়াই আনবো হলো আমির মধ্যে, আমি তো হচ্ছে বোধ সত্তা, তার মধ্যে আমি দিয়েই আনবো হলো সৃষ্টির আদি উদ্দেশ্য, আইডিয়া, আমিকে দিয়া, এই আইডিয়া আনবো হলো, তারপরে আস্তে আস্তে সেটা কনস্ট্রাকশন আনবো হলো। হ্যাঁ, সে কী কী লাগবে সেগুলো সৃষ্টি করলো, সেগুলো জোগাড় করলো, একটা 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 করে এই সংগ্রহ করে সেটাকে জোগাড় করে সেট করলো। এখন সেট করলো পরে তখন দেখা গেলো যে কিছুই ছিল না, একটা বাড়ি তৈরি হলো সুন্দর, একটা খালি জায়গায় বাড়ি তৈরি হলো, কিংবা একটা অফিস তৈরি হলো, কারখানা তৈরি হলো, কিংবা কোনো একটা জিনিস তৈরি করলো। যেমন এই প্রতিমা, দুর্গা প্রতিমার সময় ওই পূজার আগে খড় বাঁশ টাস দিয়ে একটা ফ্রেম তৈরি করে মাটি নিয়ে এসে তাকে এই যে আইডিয়া দিয়ে কীরকম ডিজাইন প্রতিমা করবে, আজকাল নানান রকমভাবে অর্ডার দেয়, অমুকের মুখের মতো হওয়া চাই, স্টারদের অমুকের মুখের মতো হওয়া চাই মা দুর্গার মুখ, সেইভাবে তারা করে দিচ্ছে। মানে এই যে আইডিয়াটা ছাড়া তুমি সৃষ্টি করতে পারবে না, আইডিয়াটার পিছনে আবার কনসাসনেস ছাড়া আইডিয়া আবার কার্যকরী হবে না। আইডিয়াকে কার্যকরী করতে গেলে রজগুণ দরকার, রজগুণ ছাড়া যেই যে আমরা ওখান থেকে এলাম, দেখো রজগুণের একটা ফাংশন, অর্থাৎ আইডিয়া এসেছিল বলতে কি একটা শুটিং করা হবে, যাই হোক একটা স্কিম নেওয়া হলো আইডিয়া, তারপরে দেখো রজগুণ এখানে, এখন এই যে আমরা এখানে বসে আছি, এই তমগুণের ফাংশন আসবে, এই সবটা মিলিয়ে নিয়ে লাইফের ফাংশন। কাজেই লাইফকে অ্যানালিসিস করলে আমরা সমস্ত রহস্যটাকে জানতে পারি। বাবা ঠাকুর, যা কিছু বাইরে আমরা শুনতে পাই, যেভাবে তমগুণটা রজগুণটাকে ডিফাইন করা হয়, সে তো একেবারে, তুমি তো একেবারে কমপ্লিটলি নতুন ডেফিনেশন দিচ্ছ। এই ডেফিনেশনে তো there is nothing called bad. দিস ইজ দি সায়েন্স অফ ওয়াননেস অ্যান্ড সায়েন্স অফ ডুয়ালিটি, সেখানে আবার আরেক রকম বলছে, আর সায়েন্স অফ প্লুরালিটি বা রিলেটিভিটি সেখানে আবার আরেক রকম বলছে। তো কাজেই এই যে বিজ্ঞানেরও চারটে স্টেজ, প্রজ্ঞানের বিজ্ঞান, বিজ্ঞানের বিজ্ঞান, জ্ঞানাভাসের বিজ্ঞান, আর অজ্ঞানের বিজ্ঞান। তো অজ্ঞানের বিজ্ঞানটা হচ্ছে এই অবজেক্টিভ মেটেরিয়াল যেটা ইন্দ্রিয় দিয়ে আমরা ব্যবহার করি। দেখো ও এনজয় করছে আরেকরকমভাবে সেই জিনিসটাকে। দেখো তোমাদের কাছে এসে ও কেমন শান্তিতে আছে, কিন্তু সব জায়গায় এই শান্তিটা পাবে না সে। যুধিষ্ঠিরের সঙ্গে যে পথ দর্শন করে নিয়ে গেছিল যুধিষ্ঠিরকে ধর্মরাজ, হ্যাঁ, তার কি এখানে পুনরাবির্ভাব? না, তার আবির্ভাব তারই, সে তো দেখো রয়েছেই সেই সবসময়। একটা ইনসিডেন্ট দিয়ে তো সবটাকে বলবো, ওইটা একটা ইনসিডেন্ট হয়ে ওইরকম একটা ঘটেছিল, সেটা সব জায়গায় করতে পারে, সেইটাই যে আসবে যদি বলো, তাহলে যে একটা আমি খেলছে সবটার মধ্যে, এক চৈতন্য সব কিছুর মধ্যে, কিন্তু এই ভেরিয়েশনের মধ্যে সেই এককে আবিষ্কার করা, দ্যাট ইজ সাধনা, দ্যাট ইজ তপস্যার দ্বারা তুমি হবে, তপর দ্বারা, তাপের দ্বারা তুমি বৈচিত্র্যকে আবার একে নিয়ে আসতে পারবে। যেমন আমরা রান্না করতে গিয়ে সব কিছু মিশিয়ে দিয়ে শেষে সেই পুষ্টিটা তৈরি হচ্ছে, একটা ওয়াননেসে আসছে। ওই তাপের দ্বারা সমস্ত জিনিসটাকে একত্র করে একটা তরকারি তৈরি হচ্ছে, তার আগে আলাদা 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 মশলা আলাদা, সবজি আলাদা, এইরকম ভাবে জীবনের মধ্যে সব জিনিসটাই যোগযুক্ত হয়ে এইভাবে হয়ে চলছে। ইট ইজ দি ল অফ বিকামিং। আর আমরা যেটা করছি অ্যাসার্টিভ করে সেটাকে আমরা আরও মাঝখানে হেল্প করছি, ওটাও একটা পার্ট। হ্যাঁ, সেখানে কিছু ভাঙছি, কিছু গড়ছি, সবই করছি। কাজে প্রত্যেকের মধ্যেই তিনটা শক্তি ওয়ার্ক করছে। সে একদিকে সে মানে সাক্ষী, আরেকদিকে সে স্রষ্টা, কর্তা, পাতা, আবার একদিকে সে নিজেই ভোক্তা, নিজেই ভোগ করছে। মানে প্রাণ সৃষ্টি করছে, প্রাণকে পালন করছে, প্রাণকে আবার প্রাণকে আবার গ্রাস করে গ্রহণ করে নিচ্ছে নিজের মধ্যে। এই যে সেন্সেড গেম অফ সেলফ কনসাসনেস, এটি ছিল। আমি যে জিনিসটাকে ভোগ করছি সেটা আমারই একটা স্মলার পার্ট। হ্যাঁ, আমি সৃষ্টি করে নিচ্ছি নিজের মধ্যে দিয়ে, আইডিয়া দিয়ে সৃষ্টি করে সেটাকে আবার আমি এনজয় করছি। তার মানে বাড়ি বানালাম, বাড়িটাকে ওই বোধেরই খেলা হচ্ছে সব জায়গায়, কিন্তু কনসাসনেস ইজ দি ব্যাকগ্রাউন্ড, ইজ কমন ফ্যাক্টর, অ্যান্ড কনসাসনেস ইজ আমি। তাহলে আমির সঙ্গে খেলছি, বোধের সঙ্গে খেলছে, এবং ভেরিয়েশন অ্যাপিয়ারেন্সের মধ্যে আসছে রূপ, নাম, ভাব দিয়ে। কিন্তু এই বোধের যে অনুভূতিটা বা যেটাকে তুমি এইটা শান্তি বলো, এটা বোধের লেভেলে পাওয়া এটা যাবে। কালমিনেশন হবে ধীরে ধীরে। যেমন একটা শিশু আস্তে আস্তে বড় হয়, একটা ছোট বীজের থেকে গাছ হয়, এগুলোকে বলছে ডেভেলপমেন্ট, কালমিনেশন। কালমিনেশন হতে 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 সে এই ছোটোর থেকে, ক্ষুদ্রের থেকে, অব্যক্তের থেকে ব্যক্ত হয়ে প্রকাশ হয়ে ছড়িয়ে পড়ছে। কাজে এই যে মানুষ অব্যক্তের মধ্যে ছিল, মাতৃ জঠরে, তখন তার ফর্ম ছিল না,
সে কিভাবে ছিল আমরা এখন জানতে পারছি না, কিন্তু সাধনার মাধ্যমে জানা যায় সে যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে, কিন্তু তার মধ্যে অ্যাপিয়ারেন্স হচ্ছে নানান রকমের এই বৈচিত্র্যের খেলা। এইটাই হচ্ছে লীলা। কিন্তু লীলা করতে গেলে তো আমাকে একটা ব্যাকগ্রাউন্ড চাই, ওটি নিত্য, মানে আমিকে কেন্দ্র করে আমার বোধ খেলা করে নানা রূপ নাম ভাবের মাধ্যমে। সেই আমিটা হচ্ছে কনসাসনেস। এখন এই কনসাসনেসটাই যে আমি, এইটা আমরা ভুলে গেছি, হারিয়ে গেছি। এইটাকে আমাদের আবার উপলব্ধির মধ্যে যখন আসবে তখন আমরা আবার সেই ওয়ানডেতে এসে পৌঁছে যাব। যে ওয়ানডের থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, আমাদের জার্নি ব্যাক টু দ্যাট ওয়াননেস এসে যাবে। কাজে জার্নি ফ্রম ওয়াননেস টু মেইননেস, এই সৃষ্টি, আবার ফ্রম মেইননেস টু ওয়াননেস। আবার এটাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সারাদিন পরিশ্রম করি আমরা নানান রকমের, প্রত্যেকেই কিছু না কিছু কাজকর্ম করে পরিশ্রম করে, এখানে যায় ওখানে যায়, ওর সঙ্গে মিট করে কত রকম। আর সে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই যে বিশ্রাম করলো, সব আবার নিজের মধ্যে নিজে ঢুকে গেল। তখন বহির্জগৎ কিন্তু অফ হয়ে গেল। ঘুমের মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা সেখানে কিন্তু ওয়াননেস এসে আছে। আর কোনো সৃষ্টি নেই, কোনো ক্রিয়া নাই, কোনো মানে পজিটিভ নেগেটিভ ফাংশন নেই। আবার যেই সকালবেলা হলো জেগে উঠলো, যেমন আমরা ঘুমের থেকে উঠলাম আবার এখানে চলে আসলাম, সারাদিন কেটে কেটে রাত্রিবেলা যে আবার ঘুমিয়ে পড়বো। এই যে প্রত্যেকের মধ্যেই ঠিক একই ল ওয়ার্ক করছে। আমরাই যে কেবল ঘুমোচ্ছি তা না, সৃষ্টি জগতে সবাই। এই গাছও ঘুমোচ্ছে, গাছও যে বিশ্রাম করছে, এটা আমরা জানি না। গাছের সঙ্গে যদি তুমি ভাব করো, তুমি সমস্ত গাছের সাথে তুমি কথা বলতে, তোমার কথা রেসপন্স করবে গাছ। তুমি একজন ভদ্রলোকের কথা বলেছিলে যার কথায় গাছ এরকম করে নুইয়ে আসতো পাতার সাথে, হ্যাঁ, সে আদর করতে গেলে হাত বাড়ালে পাতাটা তার কাছে, হাতের কাছে চলে আসতো। তাকে আদর করতো, সে পাতাগুলি কি অনুভব করতো সে এক্সপিরিয়েন্সে বোঝা যেত। এখন আরেকজন সাধু থেকে মিট করেছিলাম তোমার দেওঘরে। সেই সাধু ওই গাছের কাছে গিয়ে কি বলতো, কি করতো, তখন দেখতাম গাছের ডালটা আস্তে করে বেঁকে এসে ওর হাতের কাছে আসলো। ও একটু আদর টাদর করে দিল, তারপর গাছটা ডালটা উঠে গেল। মানে এগুলো দেখে তবে বিশ্বাস করবে তো, তার মানে আমাদের আগে দর্শন চাই। বিনা দর্শন বিশ্বাস হবে না। আমাদের জ্ঞানটা বাড়িয়ে আরও একটা গেটার কোনো অ্যাসপেক্টের সঙ্গে যুক্ত হলে পরে, এইভাবেই সৃষ্টির মধ্যে সব জিনিসটাই আবার সেট করা আছে, সাজানো আছে। হ্যাঁ, কবে কখন কার সঙ্গে কীভাবে দেখা হবে, ই হবে, সব একটা অঙ্কের হিসাবের মতো। সেটির জন্য এটাকে ইংরেজিতে বলে প্রিডেস্টিন, প্রি অর্ডেন। একেবারে মানে হিসাবের এক বিন্দু এদিক ওদিক হবে না। কিন্তু সেটা যতক্ষণ আমি না জানছি ততক্ষণ তো আমার রিয়াকশন আছে, জানার পরে রিয়াকশনটা কমে যাবে। কাজেই জানার যতই বাড়বে ততই তোমার ভিতরে এই স্টেবিলিটিটা আসবে, এবং স্থির প্রশান্ত হয়ে ধীর স্থির প্রাজ্ঞবিজ্ঞ যখন হলে তখন কিন্তু কন্ট্রাডিকশন আর তোমাকে আর বিব্রত করবে না। কিন্তু যতক্ষণ সেটা না জানা যাচ্ছে ততক্ষণ বিব্রত হচ্ছে আমরা। কাজেই আমাদের ভিতরে সেই বোধের ফাংশন যত বাড়তে থাকবে তত আমরা সোভার, সাবলাইম এবং সিরিন নেচার প্রাপ্ত হব। কাজেই এই দেশের ভারতবর্ষের কালচারটা খুব প্রাচীন। এখানকার ঋষিরা এই জিনিসগুলোকে খুব ভালো স্টাডি করেছিল। তারা এই সম্বন্ধে অনেক কিছু বলে গেছে, যে কীভাবে জীবনের শুরু, মাঝখানের অবস্থা, তারপরে শেষটা কীভাবে হয়, তার নানান রকম রেকর্ড আছে। এখন সেগুলো অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, আমরা সেগুলোকে চর্চা করিনি বলে। আবার কিছু কিছু লোকে চর্চা করছে, তারা জানতে পারছে। আজকে দেখো, এই যে কথাগুলো তোমাদের বলছি, এগুলো কিন্তু তোমাদের মধ্যে রয়েছে, শুধু ঢাকা বলার সঙ্গে সঙ্গে জেগে উঠছে, তুমি অনুভব করতে পারছো, তোমারই নিজেকে দিয়ে তুমি অনুভব করছো, তার মানে তোমার মধ্যে এটি রয়েছে, ইট এক্সিস্ট দেয়ার। এইভাবে আমরা এই সঙ্গের সংস্পর্শে এসে যেমন সঙ্গ করবো তেমন আমাদের মধ্যে ডেভেলপমেন্ট হবে। ঠান্ডার বরফের মধ্যে হাত দিলে হাতটা ঠান্ডা, আগুনের পরে হাত দিলে হাতটা গরম। কাজেই নেচার যার সঙ্গে আমি মিট করবো সেইটার এই অনুভূতি আমার ভিতরে খেলবে। তো এইভাবেই দেখা যায় যে সঙ্গের যে মহিমা, এটা এইভাবে প্রচার হয়েছে। দেখো, পশু ওরা কথা বলতে পারে না, কিন্তু ভাষাটা বোঝে কী করে না, এমন কতগুলো আমাদের মুভমেন্টস আছে জীবনে যেটা সবার মধ্যে কমন। সেই কমনটা ধরেই কিন্তু ও চলবে
এবং আরও অন্য যে সেও চলবে। হ্যাঁ, এখন এটা যারা অবজার্ভ করে তাদের কাছে এটা কিন্তু খুব সোজা। দেখো তোমাদের সবার সঙ্গে তো সবার পরিচয় একদিন ছিল না, পরিচয় হয়ে গেছে, তখন দেখো তুমি চিনতে পারো রিকগনাইজ। এইভাবেই আস্তে আস্তে উই কাম ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ আদার্স অ্যান্ড বিকাম অ্যাকোয়েন্টেড উইথ আদার্স। অপরের সঙ্গে আমরা পরিচিত হই, আমাদের ভাবের মিল হয়, তখন আমাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং কমন হয়ে যায়, বেড়ে যায়। তখন পরস্পরের সঙ্গে পরস্পর আমরা কোঅপারেট করি, আমাদের জিনিসের লেনদেন করি। এইভাবে সোসাইটি তৈরি হয়েছিল। এটা হলো বাইরের দিক বাবা ঠাকুর। ঠিক সেইভাবেই আস্তে 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 ভেতরে ঢুকলে ইনারের সাথে পরিচয় হবে, সেন্ট্রালের সাথে ওই পরিচয় হবে। একই গতি দুইটা দিক, একটা হচ্ছে কেন্দ্রের থেকে পরিধির দিকে বেরিয়ে আসলো, বৈচিত্র্যের দিকে, আবার বৈচিত্র্য আবার একত্রের দিকে চলে আসলো। ওই যে জাগ্রত অবস্থা আর ঘুমের অবস্থা বললাম, কিন্তু এই সবটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেটা উইটনেস কনসাসনেস, সেটাও নিজেরই পরিচয়, সেটাও আমি। সেই আমিটা যখন কিনা আস্তে আস্তে ডেভেলপ করে গেলো, তখন এইগুলির ইম্পর্টেন্স কমে গেল। ছোটোবেলায় যখন কিনা প্রত্যেক শিশু তার খেলাঘর, তার খেলনা নিয়ে সে মেতে থাকে, লেখাপড়া শিখতে থাকে, আস্তে 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 বড় হয়, খেলনাগুলোর ইম্পর্টেন্স কমে যায়, অন্যরকম খেলা আরম্ভ হয়। এই করতে করতে সে সংসারই হয়, শেষ পর্যন্ত সংসার ছেড়ে দিয়ে সে স্বাধীনবন্ধনের জগৎ চলে, সেইটাও আরেকটা সংসার। তাহলে দেখা যাচ্ছে যে আমরা স্টেজ আফটার স্টেজ খালি আন্ডারস্ট্যান্ডিংয়ের ডাইমেনশনের দিকে এগিয়ে যাচ্ছি, গ্রেটার দিকে। এটাই হচ্ছে ব্রিং হন। ক্ষুদ্র রূপে প্রকাশ পেয়েছিল, এখন বৃহত্তর রূপে প্রকাশ পাচ্ছে। দুইটি মহিমা, সব মহিম নি মহিম ন, মানে নিজের মহিমাতেই নিজে মেতে আসে প্রত্যেকেই। এটা যারা জানে তারা কেউ কাউকে ডিস্টার্ব করে না, আর যারা জানে না তারা ওই অপরকে নিয়ে সমালোচনা করে, এটা ঠিক না, ওটা ঠিক, এটা ঠিক কি বেঠিক এটা বিচার করবার ক্ষমতা কিন্তু কারো নাই। আমরা নিজেকে দিয়ে মনে করি আমি ঠিক, অন্য বেঠিক, অথচ আমিও যে বেঠিক সেটা কিন্তু আমি জানি না, আরেকজন আবার জানে। তাহলে এটা রিলেটিভ হয়ে গেল। কিন্তু এই রিলেটিভের মধ্যেও এইরকমভাবে আমাদের চলতে হয়, কেননা প্রকৃতি এইভাবে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, আমার পছন্দ হলো না, আমি সেখান থেকে সরে আসলাম, আবার যেখানে পছন্দ হলো সেখানে চলে গেলাম, যেটা ভালো লাগলো সেটা গ্রহণ করলাম, যে ভালো লাগলো সেটা ছেড়ে দিলাম। আমি যেটা ছেড়ে দিলাম সেটা আবার আরেকজনে অপেক্ষা করে সে আবার ঝাট করে নিয়ে এলাম। এই হয়ে গেল খণ্ডের ঘরে এই খেলা। আবার অখণ্ডের ঘরের মানুষ যখন সম্পর্ক হয়, তখন সে সমস্ত জিনিসটাকে নিয়ে, যেটাকে তুমি কোয়ালেস করা বলো, সমস্ত জিনিসটাকে নিজের মধ্যে সেটা নিজে কীরকম absorb জানো, করে নেয়। তুমি ছোট্ট একটা বিজনেস আরম্ভ করেছো, অল্প পুঁজি দিয়ে, একটা ছোট করে, আস্তে 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 তোমার পুঁজি বাড়ছে, তোমার কাজের পরিধিও বাড়ছে, চিন্তাও বাড়ছে, শেষ পর্যন্ত তুমি একটা বিরাট বিজনেস সৃষ্টি করছো, প্রচুর টাকা। এখন প্রথম দিনের থেকে এই যে বিস্তার, তোমার কাজের বিস্তার, অর্থের বিস্তার, বিষয়ের বিস্তার, সব এই করতে 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 একটা সময় যে তুমি আর কিছু করছো না, বসে আছো, তোমার লোকেরা কাজ করছে, আবার তারাও বসে গেছে, তাদের লোকেরা কাজ করছে। হ্যাঁ, বুড়ো বাপ বুড়ো হয়ে গেছে, বসে গেছে, তার ছেলে কাজ করছে, ছেলে বুড়ো হয়ে গেছে, তার ছেলে কাজ করছে, বুড়ো দাদু বসে বসে দেখছে, সে কোনো কিছুতে মাথা গলায় না, কিন্তু সেই কিছু স্টার্ট করেছিল। তাহলে দেখো জীবনের এই যে একটা সাইড, এই সাইডটাকে যদি কিনা আমরা ভালো করে খেয়াল করি, তাহলে আমাদের অনুভূতি, চেতনা, আমাদের যে ধারণা, সেটা ক্রমশ ওয়াইডার হয়ে থাকে। তার ফলে হয় কি, স্মলার পার্টগুলো তার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আর তখন সেগুলোর ইম্পর্টেন্স থাকে না আগের মতো, ডিস্টার্বও করে না, ডিস্টার্বও করে না। আর ডিস্টার্ব করবে কী গেছে, এটার থেকে গ্রেটার স্মলার তো ক্যানট ডিস্টার্ব দি গ্রেটার, আর গ্রেটার ডাজ নট ফিল এনি ডিস্টারবেন্স ফ্রম দি লোয়ার। দাদু নাতি নাতনির কাছ থেকে কোনো অসুবিধা বোধ করে না, ওইটাকে প্লেফুল আইডিয়াতে নিয়ে নেয়, খেলার ছলে। কিন্তু যখন নিজের ছেলেকে শাসন করেছে, নিজের মেয়েকে, তাদের যে ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি, তাদেরকে তো শাসন করতে হবে, দাদুকে দিয়ে হবে না, দাদু পারবে না, দিদা পারবে না, তারা আগলিয়ে রাখে। বাবা শাসন করছে, দাদু আগলিয়ে রাখছে, বকিস নি। তাহলে দেখো এই যে টলারেন্স, এই যে পেশেন্স, এন্ডিউরেন্স পেশেন্স, টলারেন্স, এটাও বাড়তে থাকে, আমাদের বিচার বাড়তে থাকে। তখন আর আমরা এলো পাতলি চিন্তা করি না, একটু ভেবে দেখি, আচ্ছা আমি ভেবে দেখি। আগে হলে কিন্তু রাগের মাথায় তখন একটা জবাব দিয়ে দিত, না আমি একটু ভেবে দেখি, ভেবে দেখলে দেখো বেকার এ করে লাভ নাই। হ্যাঁ, দেখো তার আন্ডারস্ট্যান্ডিং তাকে কী করলো, জিনিসটাকে চেপে দিল। কেননা
একটু বাড়তে দিলে অশান্তি বাড়বে। দেখা যাচ্ছে বোধেরই নানান রকম ভেরিয়েশন হচ্ছে গুণ আর উপাধি যোগে। গুণটাকে বলে উপাধি, যেমন উপাধি লাগাবে তেমন সেটা শেপ নেবে। এই উপাধিটা ক্রমশ ছোটোর থেকে বড় হতে হতে যখন বৃহত্তম উপাধি, সেটা হচ্ছে ব্রহ্ম, সেটা হচ্ছে আত্মা। সেটাকে যখন কিনা আমি ভাবনা করছি তখন আমি ব্রহ্মময় হয়ে যাচ্ছি। আবার ক্ষুদ্র ভাবনা যখন করছি ক্ষুদ্র হয়ে যাচ্ছি। বিষয় ভাবনা করছি বিষয়ের সঙ্গে সম্পর্ক করছে, কর্মের ভাবনা করছি কর্মের সঙ্গে সম্পর্ক করছে। কিন্তু এই সবই বোধের খেলা। বোধকে বাদ দিয়ে তুমি কিচ্ছু পাবে না। মানে উইদাউট কনসিয়াসনেস এই কোনো জিনিসের কোনো কোনো এক্সিস্টেন্স এক্সিস্টেন্স এবং ফাংশন সম্ভব নয়। এক্সিস্টেন্সটাও বোধের উপর নির্ভর করছে, ফাংশনটাও নির্ভর করছে, এবং তার রেজাল্টও নির্ভর করছে। কাজেই ইট ইজ ভেরিয়েশনস অফ ডিসপ্লে অফ কনসাসনেস রিয়ালিটি। তাই জন্য তোমার কথা বড় ঠাকুর, পরম শান্তি শুধু চৈতন্য আমির মধ্যে আমি যখন বাস করছে তখন আমারটা নাই, আমার নাইলে ভেরিয়েশন নেই, তখন আপনি শান্তি। ঘুমের মধ্যে তোমার যদি বিষয় চিন্তা থাকে, অবশ্যই চিন্তা থাকে, ওই পাওনাদা তাকে অত টাকা দিতে হবে, কালকে ওখান থেকে এত টাকা আনতে হবে, ওর কাছে যেতে হবে, ওকে এই করতে হবে, এই ঘুম আর মাথায় আসছে না, মাথা গরম হয়ে গেছে। তখন ট্যাবলেট খেয়ে কোনো রকম একটা প্যাচওয়ার্ক, কিন্তু নর্মাল না। কাজেই জীবনের মধ্যে আমাদের নানান রকম ভেরিয়েশন ব্যবহার জীবনের মধ্যে আসে। এইগুলি সন্ধান সবাই তো করে না, যারা করে তারা মহান। তাদের কাছ থেকে আমরা এই বিজ্ঞানটা পাই, সায়েন্সটা পাই। তাদের যেমন কিনা ডাক্তারের কাছে যাই রোগ হলে পরে, কারণ আর রোগ হলে কীভাবে সুস্থ হবো সেটা আমরা জানি না, ডাক্তার জানে তার কাছ থেকে। কোনো মামলা মোকদ্দমার ব্যাপারে যে আইনের ব্যাপার, উকিলের কাছে যাই। কোনো জিনিস বাড়িঘর তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছি। জামা কাপড় তৈরি করতে হবে, টেলারের কাছে যাচ্ছি। মানে যেইটা প্রফেশন তার কাছ থেকে সেটা আমরা নিচ্ছি। এইটি হচ্ছে সেটিং। এইভাবে সমাজ তৈরি হয়েছে। হ্যাঁ, আমি রূপ দেখতে চাই তো আমার চোখ খুলতে হবে, কান শব্দ শুনতে চাই, গান শুনতে চাই তো আমার কান খারাপ ঠিক রাখতে হবে। কান যদি আমি না শুনি তাহলে আমি গান শুনবো কী করে? এরকম যদি আস্বাদন কিছু করতে চাই তাহলে আমাকে জীবে সাজিয়ে নিতে হবে। এগুলো হচ্ছে ব্যবহারিক দিক। আবার যখন আমি বিশ্রাম করছি সবগুলো একসঙ্গে কিন্তু রেস্ট নিচ্ছে, তখন দরকার নেই, প্রয়োজন নেই। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে শক্তি জাগ্রত হয়, সে ক্রিয়া করে সত্তাকে অবলম্বন করে, আমিকেই কেন্দ্র করে। আমির যে ভাব, স্বভাব, স্বর যে ভাব, সে খেলছে। এটি শক্তির খেলা আরম্ভ হয়ে গেল। শক্তি আলাদা, নিজেকে বাদ দিয়ে শক্তি নাই। আমি নাই তো শক্তি কোথায়, কে জানবে শক্তি? কাজেই শক্তিটা কিন্তু আমিরই কিন্তু একটা পার্ট, আলাদা করা যায় না, ইনসেপারেবল। এখন শক্তিও আমি, সত্তাও আমি, দুটি বোধ। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে স্ট্যাটিক। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ফোরগ্রাউন্ড। হ্যাঁ, আমি এগুলোকে শুধু বুঝবার জন্য ছোট ছোট কথা দিয়ে বলছি, প্রত্যেকেই যাতে এই জিনিসটা উপলব্ধি করতে পারে, কারণ তোমাদের প্রত্যেকের সঙ্গে থেকে এইরকম সম্পর্ক। আচ্ছা বাবা ঠাকুর, ওই যে তাহলে ওই যে আধ্যাত্মিক শক্তি বলে না, হ্যাঁ, যে ঋষিমুনি হ্যাঁ, এই আধ্যাত্মিক হচ্ছে বাইরের থেকে ভিতর, আধ্যাত্মিক শক্তিটা বাইরের থেকে জিনিসটা যখন আমরা ভিতরে নিই সেটি আধ্যাত্মিক। অন্তরে নেওয়ার নাম হচ্ছে আধ্যাত্মিক। অন্তর থেকে কেন্দ্রে যখন নিয়ে এলাম তখন সেটা হলো দৈব। তার থেকে যখন পরে ছিল সেটা হলো আত্মিক। এই শব্দগুলো এইভাবে ব্যবহার হয়েছে, একটা ইন্ডিয়ার লেভেল, একটা মনের আর একটা বোধের। সবটার মধ্যে বোধই আছে। কাজে মনের ব্যাপারটা হচ্ছে সব আধ্যাত্মিক। যখন মন দিয়ে কিছু করছি, এই যে পূজা অর্চনা করছি, তাতে ইন্দ্রিয় ব্যবহার হচ্ছে, কিন্তু মন অনুসারে এটা এই করতে হবে, এটা এই করতে হবে, এইভাবে। আর বাইরে যখন কাজ করছি, এখন কথাগুলো আমরা ব্যবহার করি অনেক কথা, কিন্তু তার অর্থটা আমরা ভুলে গেছি, সেই জন্যে আমাদের কথাগুলো অসুবিধা হয়। যেমন ধর্মের কর্ম, এখন কর্মটা আমরা বাইরে ইন্দ্রিয় দিয়ে করি, ধর্মটাও কতগুলো ইন্দ্রিয় দিয়ে করি বলি আমরা মনে করি, কিন্তু আসলে ধর্মটা হচ্ছে মনের। মনই সব কিছুকে ধারণ করে রেখেছে, ভালো মন্দ সুখ দুঃখ সব মনেরই, কিন্তু বাইরে ইন্দ্রিয় দিয়ে আমরা সেটাকে ব্যবহার করছি। বাইরে হচ্ছে কর্ম, অন্তরে হচ্ছে ধর্ম, আর হৃদয়তে হচ্ছে সারমর্ম, অর্থাৎ সমস্ত কিছুকে ধরে রেখেছে হৃদয়। সে যেমন ধরে রেখেছে সেখান থেকে সে সাপ্লাইও দিচ্ছে। আমার হৃদয়টা যদি না থাকে তাহলে আমার কোনো রেসপন্স আমার থাকবে না, আমি ডেড। কাজেই হৃদয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি সে এককে, অন্তরে পাচ্ছি দুই বৈচিত্র্যকে, বাইরে দেখছি আমরা না অন্তর্ভুক্ত। এখন এই চোখে এগুলো দেখছি, যদি এখন চোখ বন্ধ করি তাহলে এই রূপগুলো থাকবো না, কিন্তু শব্দটা কানের মধ্যে রয়ে গেছে, মনটাও রয়ে গেছে। ঘুমিয়ে যখন পড়লাম তখন মনটাও তো ঘুমিয়ে গেল। আর যারা
তপস্যা সাধনা করে তারা সমাধির মধ্যে নেমে যায়। তাদের ঘুমটা হচ্ছে তামসিক, মানে অজ্ঞানের মধ্যে ডুবে যাওয়া, আর সমাধিটা হচ্ছে জ্ঞান সত্তার মধ্যে ডুবে যাওয়া, সেখানে অজ্ঞান অ্যাবসেন্ট হয়ে যায়। এটা খুব দুর্বোধ্য জিনিস, এটা সবাই বুঝতে পারে না। যারা সাধন ভজন করে অনেক এগিয়ে যায় তাদের কাছে এটা অনেকটা ক্লিয়ার। কাজেই এই স্তরটা সবার জন্য নয়। যেমন কিনা ধরো প্রাইমারি সেকশনের বিদ্যা সবার জন্য, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে তোমার ডিগ্রি কোর্স, তারপরে মাস্টার কোর্সে চলে গেল। তারপরে যদি কিনা আরও কিছু করতে যায় তখন পিআরএস, পিএইচডি, আরও হায়ারে গেল। এগুলো হচ্ছে স্টেজ আফটার স্টেজ। তাতে কিন্তু মানুষের বাইরের অ্যাপিয়ারেন্স চেঞ্জ হলো না, তার বোধটা চেঞ্জ হয়ে গেল, অ্যাপিয়ারেন্সটা কি হয়ে গেল। কাজে মানুষের মধ্যে একেবারে অতি অল্প বুদ্ধির লোকও আছে আর বৃহত্তর বুদ্ধির লোকও আছে। এখন সমস্ত ক্ষেত্রেই তাই। এই যে চাষবাস যারা করে চাষি, তাদের মধ্যে কতগুলো গ্রেডেশন আছে। একদল হচ্ছে খুব এক্সপিরিয়েন্সড, আর দল হচ্ছে নিউ ফাইট, বিগিনার্স। সর্বকর্মক্ষেত্রেও ঠিক তাই, খেলাধুলার ক্ষেত্রেও তাই, কালচারের ক্ষেত্রেও তাই। আর তোমার অফিস টফিসে দেখো, যারা কিনা মোস্ট এক্সপিরিয়েন্স তারা হায়ার পোস্ট নিয়ে আসে, আর যারা নূতন তারা ওই ট্রেনিংয়ে গেছে, তারা কাজ করছে। আমাদের সমাজটা এইভাবে তৈরি হয়েছে। সমস্ত মানব সমাজের মধ্যে দেখবে তিনটে গ্রেডেশন, একটা হচ্ছে লোয়ার লেভেল, একটা মিডল, একটা হায়ার। হায়ারের উপরে যারা আছে সে সংখ্যা খুবই কম, সেটা সাধারণ মানুষের কাছে ধরা পড়ে না, বাইরের থেকে সেটা কিছু বোঝা যায় না যে এই মানুষটার মধ্যে কী জ্ঞান খেলছে। কাজে সেগুলো আমরা তার সংস্পর্শে না আসলে বুঝতে পারবো না। আর তিনি যদি প্রকাশ না করেন তাও বুঝতে পারবো না। হ্যাঁ, সেটা তো এখন যাদের ভিতরে এটা খেলে তারা কিন্তু এটা প্রকাশ করবেই, তারা Nature-টাই লুকিয়ে রাখতে পারবে না। সূর্য Revealing উঠেছে, সূর্য তার আলোটাকে লুকিয়ে রাখতে পারবে? কাজে জ্ঞান, সূর্য যার উঠেছে সে আর ভিতরে জ্ঞান প্রকাশ হবেই। তবে হ্যাঁ, যার পরিপূর্ণ প্রকাশ হয়নি সে চুপ করে থাকতে পারে, কিন্তু পূর্ণ জ্ঞানী কখনো চুপ করে থাকবে না, নেভার, একজনকে পাবে না। কেননা জ্ঞানটা তো স্বয়ং প্রকাশ কিনা, যেমন সূর্য আলোটা দিচ্ছে স্বয়ং প্রকাশ। এই আলোটা লুকাবে কি দিয়ে? আলো তো আলোকে লুকাতে পারবে না, তার মধ্যে অন্ধকার নেই। কাজে জ্ঞান, সূর্য যখন ওঠে তখন সেই জ্ঞানটা আবৃত হয় না, কিন্তু আবৃত হয় ভাবের রাজ্যে এসে। ভাবের স্তরে যে জ্ঞানের অংশটা, সেখানে যেমন ছাদের উপরে আকাশে সে পরিষ্কার, ঘরের মধ্যে কত সরঞ্জাম জিনিসপত্র, আস্তে আস্তে ঘরের মধ্যে কত জিনিস রাখা আছে। কাজে ঘরের আকাশটার মধ্যে উপাধিযুক্ত, আর বাইরের ছাদের উপরে আকাশের মধ্যে কোনো উপাধি নেই। হ্যাঁ, সে কিন্তু আমি, বড় ঠাকুর, যে যার ব্রহ্মজ্ঞানী অজগরবৎ, হ্যাঁ, যার সেইখানে নিষ্ক্রিয়। এইখানে দুটো তিনটে মতবাদ আছে। এই মতবাদ যখন এসে গেলো, কাজে গুণ উপাধি এসে গেল, কাজে একেবারে পিওর হলো না। এখন ব্রহ্ম বলছে নিষ্ক্রিয়, তো ব্রহ্ম নিষ্ক্রিয় গেলে সক্রিয়টা কে হলো? তাহলে ব্রহ্ম ছাড়া আরেকটা কেউ আছে, কিন্তু সেটা অসিদ্ধ। এইখানে উত্তর তারা আর কেউ দিতে পারছে না। ব্রহ্মই নিষ্ক্রিয়, ব্রহ্মই সক্রিয়। এখন ব্রহ্মকে দিয়ে বললে তুমি সবই ব্রহ্ম, এইটা ব্রহ্ম, এইটা ব্রহ্ম না, এই কথা কিন্তু ব্রহ্মবাদে চলে না। ওটা আমাদের ইন্ডিয়া লেভেলে চলে। এটা পাথর, এটা ওটা প্রাণী, এটা এটা পাথর, এটা প্রাণী। প্রাণীর মধ্যে চেতনা আছে, পাথরের মধ্যে চেতনা ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে আছে, কিন্তু ওর ঘুম আর এর ঘুম কিন্তু এক না, লেভেল কিন্তু আলাদা। দেখো কত বিউটিফুল জিনিস, ও কিন্তু ঘুমিয়ে আছে, আমরা ঘুমাচ্ছি, পাথরও ঘুমিয়ে আছে। কাজে এই যে পাথরের মধ্যে লাইফ হচ্ছে একেবারে সুপ্ত। এই সুপ্তির কতগুলি গ্রেডেশন হচ্ছে, বৃক্ষের মধ্যে সে স্বপ্নের স্তরে আছে, প্রাণী জগতের মধ্যে সে জেগেছে কিন্তু পরিপূর্ণ না, মানুষের মধ্যে সে অনেকটা জাগ্রত, দেবতার মধ্যে আরও বেশি জাগ্রত, এইভাবে ঈশ্বরের মধ্যে সে পূর্ণ জাগ্রত। আর ব্রহ্মের মধ্যে তার নিদ্রা জাগরণের প্রশ্নই ওঠে না।
বড় সামটাইম ব্যাক ডেস্টিনি নিয়ে একটা কথা হচ্ছিল, আর তার থেকে এটা এক্সট্রাক্ট হয় যে এভরিথিং ইজ প্রিডেস্টিন্ড, অ্যান্ড ইফ লাইফ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিথিং ইজ প্রিডেস্টিন্ড, তাহলে হাউ ডাজ ওয়ান লুক অ্যাট দ্য লাইফ, যে এভরিথিং উই নো দ্যাট ইট ইজ অল টুগেদার, দ্যাট কালকে যেটা হবে সেটা তো ঘটার তো ঘটবেই, তাহলে One thing is that our mind is not conscious about what will be happening in the next moment. This is one of the characteristic feature of the mind, and other part of the mind is fully aware of it. So that awareing part is not always ready for all cases. That is why we cannot know what will be happening in the next moment. But there are some people whose mind is very steady and stable, can understand what will be happening in the next moment, and they can take the reading from the apparent conditions, environment, and other situations and activities. Now, predestined is a law, and that law is very subtle. That is the cause and effect law. We can know the effect part when it is active, but we cannot know the background, the cause part, which is very subtle. Subtle part can be known only when our mind is very steady, stable, and concentrative. Otherwise, we are always concerned with the active part, and from the active part we can know that it is happening repeatedly again and again. For one case it is something different, and for other cases it is something different. It is only due to the effective part of the cause. Cause is the same, but effect is something different according to the environment, condition, limitation. And one thing is that the predestined theory is not accepted by all people, because those who are very assertive and very proud of themselves and very self-centered, they do not believe in destiny. They believe, oh, it is not destiny, it is our nature that functions, and nature is also the result of some previous destiny, past destiny. Destiny means the cause of the past, and presence is the effect of that. That is why most of the people are concerned with the effective part than with the cause part. So, to know the destiny as the reason of all our life's function, we should be careful about our cause part. So, those who are aware of the cause part, they believe in the destiny, and those who do not, they don't follow the cause part, they follow the active part only. That is why man to man differs from one another according to their prenatal habit. Prenatal habit means past experience of life, and according to that we use the present. And if we cannot remember the past, then we only follow the present and cannot know the past and cannot know the cause part. Past is the cause, present is the effect. In this way it continues in life, and life is a state in which the cause and effect, law of cause and effect function. Somebody is conscious more about cause part, somebody about effective part. So, those who believe in destiny, they follow the cause part, and those who believe in active part only, effective part, they do not believe in destiny. Bhathakur, if I have understood his question correctly, Guddu wanted to ask you, Bhathakur, if everything is predestined, whether I know it or I don't know it, whether I follow it or I don't follow it, but if I am told by a great soul that everything is predestined, then I have very little reason to do proper self-effort. I have very reason to do effort and work. Am I correct? If you believe in the law of destiny, then you must believe in the law of activities.
So what is happening, it is according to the previous cause, previous destiny. So you cannot avoid that. What you will have to do or not, it is already predestined. That means you are following knowingly or unknowingly the same law of destiny. What will happen? It will happen. ও সূত্র এসে জন্য ভাবি ন তদ্ভাবি ভাবির যস্য তদন্যথা. That means what will happen, and what will not happen will never take place. It is a law, but that law is not known by all. We can talk of the law, but we do not follow the law. Most of us talk of destiny, but we don't follow, because we are so much affected by the effective part, active part, that we find no time to follow the cause part. That is one point. Another point, somebody believes it only a part of it, not the whole of it. Somebody says, oh, without any self-effort, how can I say that destiny will rule over the life? But the present self-effort is the result of the past destiny, and the present self-effort will create the cause part for the future. In this way, it goes on till we reach the last stage, that is the final cause, the cause of all other causes, the causeless cause. That means the science of oneness. So long we are within the science of duality and mainness, we are to follow knowingly or unknowingly the rules of cause and effect, effect and cause, so that the rule of cause and effect and cause is the rule of destiny in one sense. In other sense, it is our self-effort which creates the destiny, so that it can change the destiny. It is also one theory. But his point is that destiny means that which will happen, but we don't know. So how can we say that it will happen until and unless it takes place? So that we are concerned about only that part of life which is in our views, which is in our experience, but which is out of our experience, beyond our experience, we cannot imagine. So cause part cannot be imagined. It is only known only by effect. For example, if I knowingly put my hand in fire, it will burn, and if I put it without knowing, it is also burned. Fire will act accordingly, and I can experience that knowingly or unknowingly according to our own understanding. So it differs according to understanding. It is one part. Another part is that there is no destiny, there is no cause and effect. It is only fictitious. That means just like dream experience. In dream experience, mind composes something new and experiences that. But the very moment the sleep is broken, it is over, then we know that it is not correct, real. In this light, the Vedanta says that there is no creation at all. Creation is the imaginary fancy of mind. So I am not the mind. Mind is my reflection. It is a function of reflection which is not real, but it has some appearance. Life experiences that as an object, but subjective part of life is greater than the objective part. So one who says that it is predestined is the cause of that, but he is not aware that he is the cause of that. The cause is superior to the effect. Effect is the objective part of the subjective part, cause, and ideality is the background of all. So background is not really changed or affected by the cause and effect part. Cause and effect part is the imaginary state of life, and that is the function of our Shakti, that means mind.
Shakti means mind, intellect. So, ideality is beyond intellect. And until and unless we can realize the ideality, we to some extent follow the cause part and effective part. This is what is experienced in life. So it means two angles are coming out very straight away, that non-duality and duality. No, that is another aspect. No, the cause and effect works in Cause and effect pertains to duality, not in non-duality. non-duality, but it pertains to duality. While non-duality, there is no cause and effect. So there is no question arise of predestinity. And all these questions exist in mind and functions in mind, not in the self. So that means you can, one derives from here is that what you are doing today is your tomorrow's destiny, and what is happening today is the past of what you have done is the destiny what you are going through. Yes, it is. All these pertains to your nature part, So not your self part. So what we nature say part. in Hindi is the karma. Yeah. That means what all you have done, you have. It is nature, not the self. So self is always in the background, and it is unattached and inactive and only witness. Only witness. It is not doer, enjoyer or experiencer. It is the nature part which is the doer, enjoyer and experiencer. So when you know that I reality is the background, is not affected by all these things, so I am not concerned about what the nature will do or not. Let the nature take care of itself. You are only impersonal witness, then you are not affected. So what is happening in life, you are not disturbed. In a common man's language, what A people common say- man must learn it. And that is why education is needed. Until and unless common man learns it, he cannot know it. For example, somebody asked me this question. When to someone asks the question, and when the answer is obtained, then he can know, yes, I had not thought like this, now I can understand this. It is the function of nature, not of the self. So I am the self, I am not the nature. So nature follows the self, but self does not follow the nature. Self is the background, eternal background, the unattached. वो नेचर का साथ उसको कोई संबंध है ही नहीं, लेकिन बाहर से मालूम होता है मैं भी कुछ करते हैं, आई को सब्जेक्ट मालूम करते हैं, ये अहंकार है अज्ञान से, अज्ञानता से मैं को अहंकार समझता है हम लोग। जब ज्ञान बन जाते तो अहंकार भाग जाते, जैसे लाइट लेने से आधारी चला जाते, ऐसे वो जितने भी अवेयरनेस आ जाएगा तब हमारी पुरानी जो वो धारणा, पुरानी जो चिंता भावना, वो सब भी हट जाते। इसीलिए नेचर का पार्ट है वेरिएशन और सेल्फ का पार्ट है वननेस, वो बराबर एक ही रह जाते। हाँ, इसीलिए मैं और मेरा का पार्ट है मैं के साथ, और मैं बिना मेरा हो नहीं सकता है, लेकिन मेरा बिना मैं हो सकता है। जैसे रात में जब सो जाता है आदमी, तब मेरा बंद हो जाता है, नींद में मैं रह जाता है। जैसे नींद टूटने के बाद कहते हैं, ओह आई हैड ए वेरी नाइस स्लीप, नो डिस्टर्बेंस एट ऑल, ये मेरा का बात नहीं है, मैं के बात। और यही स्मृति जब रह जाते हैं हमारी, और हम जब उसको भी लेकर के हर चीज़ विचार करते, तब मैं को हम अलग करके, ये मैं किसी के साथ युक्त कभी नहीं हो सकता है। जैसे आकाश है, इतना सुकन है जो कोई चीज़ के साथ वो युक्त नहीं होता, लेकिन हर चीज़ आकाश में ही रह गया। आकाश का कोई चेंज नहीं कर सकता, मैं को कोई चेंज नहीं कर सकता, मेरा को चेंज होता है। बस वहाँ से देखो मेरा का क्या, शरीर मेरा है, ऐसे मेरा है, घर मेरा है, गाड़ी मेरा है, कारखाना मेरा है, लेकिन ये भी चेंज होता है। हम उसको बढ़ा सकता है, उसको दबा सकता है, बंद कर सकता है, लेकिन मैं को हम हटा नहीं सकता है, कभी नहीं। ये मैं है प्योर, हर आदमी का मैं है प्योर, वही है आत्मा, वही है डिवाइन। डिवाइन का मतलब होता है जो प्योर है, अनचेंज्ड है, जिसको कोई चेंज होता ही नहीं, वो निर्विकारी है, निराकार है, उसका कोई आकार भी नहीं है, जिसका आकार है उसको विकार है, उसको क्रिया भी नहीं है, निष्क्रिय है, लेकिन वो है जैसे आकाश है, क्योंकि क्रिया नहीं है, आकार नहीं है, विकार नहीं है, लेकिन आकाश में जो चीज़ भी है, हर सृष्टि आकाश में है, लेकिन हर चीज़ का चेंज है,
विकार है, लेकिन आकाश का कोई विकार नहीं। ऐसी माया का कोई विकार, आकाश से भी सुकन है मैं। वही है आत्मा, वही है रियलिटी, आई रियलिटी, उसके विकार थे। तो नहीं, in fact, to sum it up, that everything is predestined, but it is keeping only for the nature. Yes, but keeping everything is predestined. It is not that one can sit like this and just see that okay, मेरे को तो कल वो मिलना ही मिल एक जाएगा। नेचर वो आप भी तो what I believe is that what I have felt is that अगर मेरे को मिलना है, I am not ready to get up, but still some force will come in between me and I will get up and achieve that. देखो लाइफ में नेचर का फंक्शन काफ़ी है हर आदमी का। वो जो साधु है उसको भी, हमारी इस भी नेचर काम करता है, लेकिन हमारी नेचर काम करता है ऐसे अकॉर्डिंग टू ऑल अंडरस्टैंडिंग। और सबका अंडरस्टैंडिंग बराबर नहीं रहता है। जिसका अंडरस्टैंडिंग क्लियर है उसको कर्म भी क्लियर है, जिसको अंडरस्टैंडिंग क्लियर नहीं है उसको हेजी होता है, कुछ मोटिव भी रहता है, कुछ बुरा काम भी करता है, बुरा चिंतन करता है, उसको अफसोस भी करता है, ऐसे ठीक नहीं किया, ये नहीं करना था, ऐसे नुकसान हो गया, ऐसी उसको समझ में आता है। और जो ठीक से करता है उसको कोई नुकसान मालूम ही नहीं होगा। तो इसका मतलब इसमें से ये एक दो एंगल है, प्रॉपर एक्शन और नॉन प्रॉपर वो एक्शन। तो है राइटसनेस, वो तो राइटसनेस अंडरस्टैंडिंग जितना भी काफ़ी है आ जाएगा, इतने राइटस आ जाएगा। अंडरस्टैंडिंग का ऊपर में सब हर चीज़ है। देखो एक आदमी खेती का काम करता है, लेकिन वो दफ्तर में काम नहीं कर सकता है, और जो दफ्तर में काम करता है वो खेती का काम नहीं कर सकता है। दोनों का नेचर अलग है, लेकिन आदमी में दोनों में मैं है। तो मैं का कोई काम है ही भी नहीं। जितना काम है हमारी नेचर का फंक्शन हो रहा है, चलने दो। जब वो काम करेगा करेगा, जब रेस्ट लेगा लेगा, इसमें हमारी क्या है। जब हमें ऐसे ही मालूम हो जाएगा तब हमारी कोई भावना नहीं रहेगा। वो नेचर विल टेक केयर ऑफ इटसेल्फ। वो करना है नहीं करेगा, नहीं करना है नहीं करेगा, लेकिन हमको लेकर के चलने पड़ेगा उसको। लेकिन हमारी कोई नुकसान नहीं, हम एब्सोल्युटली फ्री। ऐसी एक ज्ञान जिसको है वो उसको कोई भावना भी है नहीं। ही इज एब्सोल्युटली फ्री फ्रॉम ऑल डिमेरिट्स। मेरी डिमेरिट्स से तुम नेचर का है, तो नेचर तो हमेशा काम करते ही रहते। वो रेस्ट लेता है, वो काम करता है, वो सोचता है, वो विचार करता है, हर चीज़ करता है, तो नेचर का फंक्शन है। लेकिन बिना मैं तो हो नहीं सकता ना। मैं को मार से उसके साथ लगाओ, यही बात है मेरे का, और कुछ नहीं। वो डेस्टिनी को काम करने दो। हमारी क्या काम है, डेस्टिनी का काम डेस्टिनी करेगा। हमारी काम जो है, हम तो जैसे है ठीक है, ऐसी मुक्त रहना चाहिए। तब क्या होता है, हमारी जो कष्ट होता है ये कष्ट नहीं, जो ओरियस एगोनीज एंग्जाइटीज है ये मैं का नहीं, मेरा का। तो मेरा का तो देखिए रास्ता में कितना आदमी पढ़ा रहा, कितना आदमी दुखी आदमी है, तो ये तो दृश्य है, लेकिन रियलिटी कहाँ है। ये देखो सारी दुनिया में ये तुम पूरा हटा नहीं सकता, अज्ञान को हटा नहीं सकता, आधारी को हटा नहीं सकता है। लेकिन जब लाइट आ जाता है आधारी खुद ही भाग जाते हैं। बेकार हम क्यों इसके लिए सोचेगा। इसका करते विचार, अपना काम करते रहो, जो हाँ destiny है बस, वो तो होता ही रहेगा। हाँ ये तो नीचे करते बस है। यानी इसमें इसमें मैं तो करते अभी इसे जैसे, मत करना। बाबा ठाकुर कहते हैं ना कि ये मैं नहीं करता है, लेकिन हम साक्षी है, नेचर करता है, मेरा ये वाली बात, स्वभाव करता है, स्वभाव नहीं। मेरे अंदर से सारे काम हो रहे हैं, उस काम के जो रिजल्ट आ रहे हैं वो भी अंदर ही उसका रिएक्शन एक्शन जो कुछ हो रहा है मैं लेकिन साक्षी, मैं सिर्फ साक्षी इसका में। विटनेस हूँ, साक्षी हूँ। यही क्रिटिकल पार्ट ये है। यही चीज खाली कर्म सबको- कैसे करो कैसे ना करो, ये विज्ञान बहुत जगह दुनिया में मिलता है जहाँ पे समझाया जाता है ऐसे करो ऐसे मत करो, लेकिन याद रखना वो तुमको डूअर बनाते हैं। डूअर मीन्स तुम करो तो ये पाओगे, करो तो ये पाओगे। बाबा ठाकुर जिस विज्ञान को बता रहे हैं उस विज्ञान में करना धरना वगैरह कुछ भी तुम्हारा काम नहीं है। तुम्हारा सिर्फ तुम साक्षी हो, वो असली तुम जो है, असली तुम। आज जो तुम्हारी जो नेचर पार्ट है वो तो करेगा ही, करता रहे। वो तुम विचार करने से भी करेगा, क्योंकि नहीं वो करने स्वभाव है उसको करना। तो लड़ाई नहीं करेगा, अर्जुन ने इसे कहा। तो श्री कृष्ण ने कहा जो लड़ाई तुम करने, तुम तो क्षत्रिय है, तुमको लड़ाई करनी पड़ेगा, तुम स्वभाव करेगा, तुम नहीं करेगा क्या। 2-3 बार अपोजिशन से सब आ जाएगा, तब तुम्हारी बार में तुम खुद भी उसको छोड़ोगे। ये तो नेचर है। नेचर तो कर्म करेगा, उसको कर्म भोग करेगा, उसको सोचेगा, तो नेचर का फंक्शन है। आई कैन नॉट डिस्टर्ब दिस, तो हम कर्ता बन जाएगा। मैं ना करता, ना भोगता, ना कहता, मैं साक्षी। ये है मैं का स्वरूप। और बिना मैं तो मेरा है ही भी नहीं। तो मैं तो मेरा का अधीन नहीं है। लेकिन अज्ञानी क्या कहता है, मेरा का अधीन है मैं, ये अहंकार है।
इसीलिए लोग का मुश्किल होता है। इसीलिए कहते हैं ये आदमी विद्वान आदमी, मतलब क्या है, वो मेरा को समझ लिया, वो मैं ही मेरा आता है, उसको जो कुछ होता है सब ठीक है, कर्म चलते रहते हैं, आई कैन नॉट स्टॉप दी, चलते हम कर्ता बन जाएगा। हमारी कोई फंक्शन है ही भी नहीं रियल आई का, लेकिन वो नेचर का फंक्शन है, वो हम कभी बंद नहीं कर सकेगा। बंद करने जाएगा तो हम कर्ता बन जाएगा। तो ईश्वर कर्ता जब बन गया तो ईश्वर फंस गया, आत्मा फंसा नहीं, आत्मा के लिए जगत है ही भी नहीं, वो तो मैं खुद अकेला है। हम इतना महान है, इतना बड़ा है, इतना अनंत है, ये हमारी कोई सीमितता है ही भी नहीं, कोई अभाव है भी नहीं, हमारी अज्ञानता है भी नहीं, खाली खुद मैं है अखंड। ये आनंद से आनंद है, उसको कोई दुख निरानंद अभाव उसको हो नहीं सकता। लेकिन मेरा को है, मैं तो मेरा नहीं है, हमारी शैडो तो हम मैं नहीं, शैडो वो तेरा भी होता है, लंबा भी होता है, लेकिन मैं तो जो है जैसी साइज जैसी है ना। ये एग्जाम्पल से थोड़ा कुछ भी वो लाइट मिलेगा, इसीलिए ये बात सबको सामने रखते हैं, जो वो खुद ही समझ लेगा, उसको समझाने की ज़्यादा जरूरत नहीं, खाली राइट पॉइंट उसको सामने रखो, क्योंकि एवरीबॉडी इज ऑल परफेक्ट। वो अपना को ठीक से समझते नहीं, कारण क्या, वो थोड़ा सा भूल गया हुआ, उसको थोड़ा सुनने के बाद उसको याद आ जाएगा, नहीं ऐसी तो होना नहीं चाहिए, हम तो ऐसी नहीं है, वो करने दो, उसको जब मालूम हो जाएगा वो भी नहीं करेगा। इसीलिए ज्ञानी आदमी किसी को डिस्टर्ब नहीं करता, वो ठीक ही खुद समझ लेगा राइट टाइम में। और अज्ञानी आदमी कहता है उसको इसी करना चाहिए, एक क्यों नहीं करा इसके, लेकिन अकॉर्डिंग टू हीज और हर ओन वे वो सबको वो चलाने चाहते हैं, ये कभी नहीं हो सकता, नहीं फॉलो करेगा। देखो हम एक एग्जाम्पल लगाते हैं, जैसे घर में तुम शांत होकर के बैठा है, कुछ किताब पढ़ा कि एकदम रेस्ट लिया, थॉट फ्री माइंड, दूसरा कोई आकर के उसको तुमको एक्साइट करने लगा, है ऐसे हुआ ऐसे हुआ, ऐसे किया, वो ऐसे बोला, वो ये क्यों नहीं किया, तो तुम सुनता है लेकिन तुम्हारी कोई रिएक्शन नहीं होता है। और कोई क्या कि सुनने के बाद उसको वो फायर हो गया, हाँ वो ऐसे बोला, वो ऐसे किया, हम देखेंगे, देखो रिएक्शन हो गया उसको। तो ये है क्या, नेचर के साथ नेचर का फंक्शन हो रहा है लड़ाई, लेकिन मैं के साथ मैं की लड़ाई कभी हो नहीं सकता है, कभी नहीं। तुम्हारे घर का आकाश के साथ बाहर का आकाश कभी लड़ाई नहीं करेगा। कमरा है घर में बहुत, कोई कमरे के साथ कोई कमरे, लेकिन सामान के साथ सामान थोड़ा इधर उधर हो जाएगा। तो मेरा का कॉम्बिनेशन ज़्यादा है, इसीलिए उसमें गड़बड़ी हुई ज़्यादा भी है। इसीलिए कहा कि देखो तुम तो मैं है, तुम तो मेरा नहीं है, थोड़ा ख्याल करके चलो, तो तुम्हारी जितना दुर्भावना है, दुश्चिंता है, कष्ट है, ये सब भी लग जाएगा। क्यों, जब तुम मैं को नहीं लगाओगे तब तुम्हारी कोई अनुभूति तुमको ओवरकम नहीं कर सकता, कभी नहीं। अब बाबा ठाकुर, हम अगर आपकी ज़िंदगी से इस चीज़ का उदाहरण पकड़ें तो हर चीज़ का जानकार होने के बावजूद शरीर के अंदर से जितनी भी चीज़ें हो रही हैं, कभी भी इनकी तरफ से ऐसा चीज़ नहीं हुआ ये क्यों हो रही हैं, क्यों नहीं हो रही हैं। शरीर के दोनों एंकल टूट गए, जानते थे पहले से सब कुछ, सारी घटना के सब कुछ के अवेयर हैं, क्योंकि मैं के साथ आइडेंटिफाइड हैं। मैं बिना मेरा नहीं है, तो मैं अगर एसेंस है, यानी गोल्ड के साथ अगर फुल आइडेंटिटी किसी का हो गया, तो कोई भी गहना बनाओगे, गोल्ड को सबसे पहले पूरा जानकारी है या नहीं है गोल्ड को। तो ये जो मैं के साथ की पूर्ण आइडेंटिटी की वजह से शरीर के अंदर से जो भी कुछ घटना घट रही है, वो मैं दृश्य के माफिक देख रहा है, उससे कोई विचलन या कोई तकलीफ या कोई चीज़ नहीं हो रही है। अगर रोना धोना भी है तो मन का है, ना है, जो भी कुछ है, मेरा कुछ नहीं है। मैं जो हूँ, मैं अगर मैं स्वरूप हूँ तो इसके अंदर लिप्त नहीं हूँ। तो बाबा ठाकुर के पास अगर विज्ञान अपने को लेना है तो मेरा का विज्ञान नहीं है, मेरा का विज्ञान दुनिया में मिलता है। मेरा के चाल चलन का जो विज्ञान है वो भी एक विज्ञान है। बाबा ठाकुर बोले एक प्रज्ञान का विज्ञान है, क्योंकि ये मैं का विज्ञान है। इस प्रज्ञान के विज्ञान में भी 4 डिवीजन किए हैं, उसका एक अलग अपना हिसाब किताब है।
फिर उसके बाद जो ईश्वरीय स्थिति है उसका भी एक विज्ञान है कि ईश्वर चाल चलन सारी चीज कैसे चलाएंगे, सृष्टि कैसे करेंगे, पालन कैसे करेंगे, उसको अपने अंदर कैसे ले लेंगे, वो भी एक विज्ञान है। फिर उसके बाद ये ज्ञानाभास यानी जीव के अंदर का मन बुद्धि, इसका विज्ञान है। अब आपने जो सवाल किया कि मेरे को क्या करना चाहिए क्या नहीं करना चाहिए, ये मेरा के विज्ञान में मन बुद्धि का विज्ञान है। अब इस मन बुद्धि का विज्ञान बाबा ठाकुर के पास है, ऐसा नहीं है कि नहीं है, क्योंकि यहाँ से आइडेंटिफाइड है तो हर चीज का चीज है। लेकिन असली चीज जो है वो जो सब जगह नहीं मिलती है वो है इसका विज्ञान। तो बार बार बाबा ठाकुर की बात में घूम फिर के जहां से भी जितना भी एक्सप्लेन करते हैं उसको एक्सप्लेन करके वो ला के उसी मय पे ला देते हैं, ताकि हम सब लोग उस मय में अपने जो असली स्वरूप है उसमें प्रतिष्ठित हो सके। जिंदगी में बहुत कुछ कर लिया, ये करेंगे तो क्या होगा, ये करना चाहिए कि तो नहीं चाहिए, तो रिजल्ट तो ना रिजल्ट, बहुत कुछ हमने जिंदगी में कर लिया। अब घूम फिर के जब यहाँ आके पड़े हैं तो यहाँ से जो सर्वश्रेष्ठ है, जिसके श्रेष्ठता के ऊपर और कोई श्रेष्ठ है नहीं, जिसको बाबा ठाकुर कॉजलेस कॉज बोल रहे हैं, सुप्रीम कॉज है, उसको क्यों ना पकड़े। बाकी चीजें तो बहुत जगह मिलती हैं, अगर तुम जाओगे ये दुकानदारी के हिसाब से मिलती रहेंगी, खरीद बेच है इसका, बाकी चीजें। लेकिन ये जो मैं का विज्ञान है इसमें कोई खरीद बेच नहीं हो सकता है, और ये मैं का विज्ञान वही दे सकता है जो मैं में संपूर्ण रूप से प्रतिष्ठित है, जिसका मेरा खत्म हो गया है। मेरा का प्रभाव जब घटता है, बहुत कम है, तो वो ईश्वर की स्थिति है। लेकिन मेरा है, क्योंकि ईश्वर की जिम्मेवारी है इस दुनिया को बनाना, इस दुनिया को चलाना, इस दुनिया को फिर अपने अंदर वापस ले लेना, फिर समय आने पे फिर इस दुनिया को बनाना, फिर इसको चलाना, फिर इसको वापस ले लेना। लेकिन मैं का ये कुछ फंक्शन नहीं है। ईश्वर भी जब इनकारनेट होके आते हैं तो इस मैं को व्यवहार करके ही जो कुछ लीला है सब कुछ करते हैं। मैं के बगैर कोई लीला नहीं कर सकती, कोई नहीं हो सकती है। अब ये मेरे ऊपर है कि मैं ये ईश्वरीय जो यूनिवर्स है, इस यूनिवर्स के विज्ञान को लूं, या मैं अपना जो असली स्वरूप है, जिस स्वरूप के अंदर कोई विकार नहीं है, कोई कष्ट नहीं है, कोई दुख नहीं है, कोई उतार नहीं है, कोई चढ़ाव नहीं है, कुछ नहीं है, सिर्फ मैं ही मैं है, मैं ही मैं है। अगर तुम्हें याद हो गाइड पिक्चर में जब पिक्चर खत्म होती है तो देवानंद साधु बन गए, और साधु बन के एंड में शरीर त्यागने से पहले उसके मुंह से ये डायलॉग निकलता है कि न दीन है, न दुनिया है, न पेड़ है, न पौधे हैं, न पशु है, न पक्षी हैं, सिर्फ मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ। तो ये जो मैं का विज्ञान है, मैंने देवानंद से पूछा था कि ये डायलॉग आपको कहाँ से मिला, तो उसको कुछ नहीं पता, वो एक्टर है। उसने बोला मेरा भाई गोल्डी ने कहीं से लिया होगा, गीता का डायलॉग होगा, ऐसा बोला, उसको पता नहीं। लेकिन मेरे को भी उस वक्त समझ नहीं था ये मैं ही मैं हूँ, मैं ही मैं हूँ, क्या मतलब बोल रहे हैं, क्या चीज़ है। ये बाबा ठाकुर के पास आए, यही है श्रुति विद्या। अब मैं अपने असली स्वरूप के बारे में किताब पढ़ूं, कुछ भी पढ़ूं, ये मुझे एक असली स्वरूप में प्रतिष्ठित जो है, परिपूर्ण रूप से प्रतिष्ठित है, जो कहता है कि मैं सब कुछ छोड़ सकता हूं, लेकिन अपने मैं को कैसे छोड़ूं। और हमारा उल्टा है कि हमने मैं को छोड़ के सब कुछ को ग्रहण कर लिया, और सब कुछ भी ग्रहण नहीं कर सकते। सब कुछ ग्रहण करता है ईश्वर, हम वो पार्ट ग्रहण करते हैं, पार्ट ग्रहण नहीं कर सकते। वो जो इसके बहाने एक बाबा ठाकुर ने कहानी बताई थी, वो मन में आ रही है। राजा का एक जन्मदिन रहता है और उसमें एक पगला जाता है, तो हर जगह पे ऐसा एक बोर्ड लिखा हुआ रहता है कि जो भी इंसान जिस चीज़ को छुएगा वो चीज़ उसकी हो जाएगी। तो वो पगला देखता है सब, वो पूछता है, वहाँ पे सैनिक रहते हैं द्वारपाल, तो वो वाकई जिस चीज़ को छू वो चीज़ मेरी हो गई। सही बोल रहे हो, ठीक है। ऐसे घूमते घूमते वो सिंहासन के करीब आता है, और राजा को करीब जाके राजा को ही छू लेता है पूरा और चला जाता है। तो उसके पीछे राजा भी गया, तो राजा के पीछे सब प्रजा, सैन्य दल भार सब कुछ गया। तो इसके ऊपर बाबा ठाकुर बोले कि हम जो खंड के पीछे पीछे क्यों ना हम अखंड को ही पकड़े, अपने स्वरूप को ही हम पकड़ना चाहिए। और दुनिया के बाकी लोगों ने जाके, किसी ने खेती ली, किसी ने बाड़ी ली, किसी ने महल लिया, किसी ने ये लिया, किसी ने वो लिया, उसने जाके सबके मालिक को पकड़ लिया। वो बोले सब खेती बाड़ी महल मूल सब कुछ आ गया। मतलब एक उदाहरण है समझने के इंडिकेशन है, कुछ नहीं। अब हम लोग घूम फिर के अपनी बहुत जिंदगियां बिता बतू के सब कुछ कर करा के यहाँ आके पड़े हैं। अब हम अगर खंड मांगे तो खंड भी है, अखंड में खंड भी है। भाई अखंड के बगैर खंड नहीं है, हाँ, लेकिन हम क्या लें ये हमारे ऊपर है।
यहाँ से सिर्फ एक लाइट दिया जा रहा है, कंटिन्यूअसली एक ही लाइट, बेकॉन लाइट जिसको बोलते हैं बाबा ठाकुर, ये दिया जा रहा है। अब मेरी मर्जी है कि मैं लाइट में रहूं या मैं लाइट में ना रहूं। एक कंटिन्यूअस लाइट का फ्लो है। ये कभी नहीं बोलने आएंगे कि तुमने ऐसा क्यों किया, वैसा क्यों किया, वैसा क्यों नहीं किया। ये सिर्फ एक लाइट दिए जा रहे हैं, और लाइट के खातिर से मैं अगर अपने पूर्ण स्वरूप में प्रतिष्ठित होना चाहता हूं, जिस प्रतिष्ठा से मेरे जिंदगी के हर प्रश्नों का जवाब हो जाएगा, हर दुख निवारण हो जाएंगे, जितनी भी मेरे उतार चढ़ाव है जिंदगी की, सब एक समता की स्थिति में आ जाएगी। इस लाइट को मैं लूं या मैं ऐसा लाइट लूं जो अभी थोड़ी देर के लिए है और थोड़ी देर के लिए नहीं है, तो ये मेरे ऊपर है कि मैं क्या लूं। यानी घर की खिड़की कितनी बड़ी करनी है, कितनी छोटी करनी है, वो अपने ऊपर है। मैं मुक्त आसमान में रहूं। इसमें भी एक बात भी ही है, हम डेस्टिनी मानते, हर आदमी, कोई नहीं मानते, लेकिन डेस्टिनी को हम बना सकते हैं नया ढंग से। ये भी डेस्टिनी को डेस्टिनी होता है, डेस्टिनी को डेस्टिनी हो सकता है। ये होता है कैसे, ग्रेटर पावर के साथ जब हम बन गया, तो हमारी जो कुछ सृष्टि हो ग्रेटर ही बनेगा, स्मॉल आर्ट नहीं रहेगा। तो इसीलिए हमारी जीवन में हर चीज़ का पॉसिबिलिटी रहता है। बड़ा मजे का बात है, बहुत मजे का बात बोले बाबा। डेस्टिनी का लेवल आता है ईश्वर की स्थिति में, यानी मैं का फर्स्ट रिफ्लेक्शन पे ईश्वर आए, ईश्वर के बाद से सारा डेस्टिनी खेल शुरू हुआ, कॉज एंड इफेक्ट, कॉज एंड इफेक्ट। जब हम ईश्वर के कॉज पे चले गए तो हम डेस्टिनी के भी मालिक हो गए। तो डेस्टिनी के डेस्टिनी तब खेला, यही बोल रहे हैं, यही बोल रहे हैं, आर देयर, We are there. somehow we have forgotten our true nature। यही बार बार याद करवा रहे हैं कि तुम अपने आप को मत समझो कि मैं सूक्ष्म हूं, मैं जीव हूं, मैं परेशान हूं, मैं दुखी हूं, मुझे ये करना चाहिए, नहीं करना चाहिए, ये सब नेचर का काम है। हम एक भावना कर सकते थे, वो भावना क्यों नहीं करेगा? जैसे बाबा ठाकुर छोटे से हम एक ये शब्द भाव में क्यों कहते नहीं हैं कर कि जीवन सकते? जीवन न जीवन, आमी जीव नहीं, मैं जीव नहीं हूँ। ना जीवो ना जीवो ना जीवो, ये सारी चीज जो बाबा ठाकुर बताते हैं, ये सारी चीज इसलिए बताते हैं कि हम लोग देखो, ये नव जीवो क्या बोल रहे हैं बाबा? जीवन न जीवन न जीवन, ये जो शब्द हम लोग कहते हैं जीवन, जीवन तो तुम इसके बारे में बोलते नव रहो, जीवो का बोलते कोई रहो, गाना जीवन। आया था। नहीं नहीं, बाबा ठाकुर बोल रहे हैं, बोलो जीवन 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 जीवन, बोलो, उसको फिर रिपीट देखो करो, क्या आ जाए। जीवन न जीवन न जीवन न, नहीं हूँ मैं जीव कभी, नहीं हूँ मैं गुणबद्ध, शुद्ध बुद्ध मुक्त हूँ मैं, नित्य पूर्ण सदा शिव, नाही हूँ मैं जीव कभी, नाही हूँ मैं गुणबद्ध। ईश्वर आत्मा ब्रह्म हूँ मैं, ईश्वर आत्मा ब्रह्म हूँ मैं, भूमाय अखंड सच्चिदानंद प्रेम घन, सत सिद्ध सत स्फूर्त, नहीं हूँ मैं जीव कभी। हम तो जीव नहीं, लेकिन जीव हमारी अपीयरेंस है, जीव है मेरा अपीयरेंस। देखो, तुम्हारी बॉडी तुम नहीं है, तुम चेतन स्वरूप। जब तुम सो जाते तुम्हारी बॉडी पर रहते, बॉडी के साथ कोई संबंध रहते ही नहीं। हाँ, कहाँ जाते हैं? फिर बॉडी के साथ भी तुम्हारी एक आभास भी आ जाता है, कुछ हम रिफ्लेक्शन आता है, उससे काम चलता है। लेकिन हम विटनेस रूप में बीच में हर आदमी का मैं, जैसे आकाश हर चीज़ में लगा हुआ है। घर में तुम कमरा बनाया, उसमें कमरा का अंदर में तुम एक अलमीरा बनाया, उसमें भी एक पेटी रखा, पेटी का अंदर में थोड़ा एक पेटी रखा, उसको अंदर में एक छोटे एक पेटी में हीरा का कोई ऑर्नामेंट रखा। तो कितना कवरिंग है, हर कवरिंग में आकाश है, लेकिन आकाश का कोई नुकसान नहीं हुआ। पेटी को तो तोड़ दो, आकाश रह जाएगा, आकाश ही रह जाएगा। नाहं जीव कदाचन नाहं गुणबद्ध, शुद्ध बुद्ध मुक्तोहं, नित्यपूर्ण सदाशिव, नित्यपूर्ण सदाशिव, आकाश सम निर्मलोहं, निष्क्रिय निर्विकल्प, निर्विकार निराकार, अहं निरालंब, अहं निरालंब, कर्तृत्व भक्तित्व शून्य, भवातीत द्वंद्वातीत, प्रशांत अमृतोहं, शाश्वत अच्युत, शाश्वत अच्युत, नास्ति में जन्म मृत्यु, नास्ति में उदय अस्त, क्षय वृद्धि विवर्जितोहं, गता गति रहित,
स्वतः सिद्ध स्वयं प्रभु अनंत विभु नित्याद्वैत स्वानुभव रस सिंधु सारात् सार स्वात्म तत्व सारात् सार स्वात्म तत्व नाहं जीव कदाचन नाहं गुणबद्ध शुद्ध बुद्ध मुक्तोहं नित्य पूर्ण सदाशिव नित्य पूर्ण सदा सदाशिव। शिव का मतलब कोई पर्सन नहीं, शिव का मतलब इधर हाइस्ट गुड, आई एम दी हाइस्ट रियलिटी, आई एम दी हाइस्ट ट्रूथ, आई एम दी हाइस्ट ब्यूटी, आई एम दी हाइस्ट गुड। इसके ऊपर में और कोई शब्द हो नहीं सकता है। ये है मैं का स्वरूप, और मेरा का स्वरूप जितना भी तुम चाहो इतने भी लगा सकता हो। गौर बस ठाकुर मेरा देखो, के ऊपर जरा एक्सप्लेन करेंगे। मेरा के ऊपर तो जितना भी गुड्डू का क्लैरिटी हो जाएगा कि मैं के बगैर मेरा कैसे नहीं है और मेरा ये का खेल दोनों क्या है। साथ में चलता है। जैसे तुम्हारी शरीर है, शरीर में तुम शरीर तो एक कोटिंग है, एक गारमेंट है, उसके ऊपर में हम लोग कितना भी और एक्स्ट्रा गारमेंट लगाए, लेकिन इसको कोई लाइफ, इसको भी एक ड्यूरेशन है, लेकिन इसको कोई सेंस नहीं है। हम जैसे इसको व्यवहार करेंगे ऐसे रहेगा। इसको हर प्रकार डिजाइन भी बना सकता है, हर प्रकार उसको नाम भी हो सकता है, उसका व्यवहार के वास्ते, लेकिन हमारे साथ इसको संबंध है अलग है, अब अभिन्न नहीं, भिन्न। शरीर से हम भिन्न है, लेकिन शरीर कम व्यवहार करता है। बात की है तुम्हारी एक मौका मिले एक सुनने के लिए, क्योंकि तुम इस सुनने के बाद तुम्हारी अंदाज भी हो जाएगा, अरे ये तो हम कभी सोचा भी नहीं, ये तो कभी भावना नहीं किया, ये तो विचार नहीं किया, लेकिन ये बात तो बढ़िया है, उससे अच्छा है। वो आप ही आप तुम्हारी अंदर में एक खेल करेगा। सेट हो जाए।